বাংলাদেশের রাস্তায় এবার শোনা যাবে চীনা ট্যাঙ্কের হুঙ্কার। ভারতের পূর্ব দরজায় শি জিনপিং তার লাল ফৌজকে দাঁড় করিয়ে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। খবর পাওয়া যাচ্ছে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন। জনাব ওবায়দুল কাদেরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন। সম্প্রতি একটি পোস্টার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টারে স্পষ্ট করে লেখা, সিঙ্গাপুরের কিংস হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী, কতটা স্মার্ট, কতটা দক্ষ, ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস। ওভারনাইট সবকিছু ঠিক হয়ে যায় না, বাট 55 বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী, ডক্টর ইউনূস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন। বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত, যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই 50 কোটি টাকার মামলা সাজাইছে। শারীরিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় জুলাই বাহিনী সুরভিকে 50 কোটি টাকা চাঁদার মামলা দিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ব্যক্তিটি সবসময় অবস্থান করতেন তিনি হচ্ছে জনাব ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, 5 আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জনাব ওবায়দুল কাদের বিগত 3টি মাস কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থান করেছিলেন। প্রিয় দর্শক, 3 মাস অবস্থান করার পরে বাংলাদেশের সেনাবাহিনীর সহায়তার মাধ্যমে তাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এই কথাটি সবারই কম বেশি জানা আছে। প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে এসে ওবায়দুল কাদের ভারতের নিউ অ্যাপোলো হসপিটালে 2রা জানুয়ারি তিনি শারীরিক অসুস্থতা বেশি হওয়ার কারণে ভর্তি হন। প্রিয় দর্শক, এবং 5 জানুয়ারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এরকমটাই গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আসলে কি ভারতের নিউ অ্যাপোলো হসপিটালে ওবায়দুল কাদের মারা গেছে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে যে ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত, সমালোচিত, বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন, জনাব ওবায়দুল কাদেরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন। আপনারা সকলেই জানেন যে 5 আগস্ট সরকার পতনের পর সম্ভবত 3 মাস বাংলাদেশে গোপনে অবস্থান করেছিলেন ওবায়দুল কাদের। এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ। শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না, গেল কয়েক মাস ধরেই বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে, যতটুকু তথ্যসূত্র বলছে। তো কলকাতাতে যেই বাসাতে নিজে থাকেন সেইখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল, অর্থাৎ ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া সহ আরো অনেক কিছু। তো বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা তাকে ছাড়ছিল না। এক পর্যায়ে আজকে তার অবস্থা খারাপের দিকে যায়। কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কোন সে প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে সেন্সলেস অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক। গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায়, আর আজকে হচ্ছে সোমবার। এই 3 দিনে অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে, এমনকি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন, অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা বলছেন যে মোটামুটি তার শারীরিক রেসপন্স যেটা থাকে আর কি আছে, তবে অবস্থা খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত।
এখন তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আবার তার এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে। আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে। আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটার একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায়। আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক, রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী, অনেকগুলো মামলার আসামি। আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যারাই আছেন প্রত্যেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। আওয়ামী লীগ পরিবারের জনগণ তারা আবার অনেকটা টেনশন বা দোয়াও করছেন। তবে ওবায়দুল কাদেরের এই পর্যন্ত যে বেঁচে থাকা, আমি মনে করি এটা বোনাস লাইফ। বোনাস লাইফ দুইবার পাইছেন। একবার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার স্ট্রোকের পরে হৃদযন্ত্রের যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন বিশেষ ফ্লাইটে এই এশিয়ার যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তিনি আসছিলেন, এসে চিকিৎসা করছিলেন। পরবর্তী সময় তাকে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করা হয়েছে। তিনি যে বেঁচে ফিরবেন এটা অনেকে ধারণা করে নাই। তো সেখান থেকে ফিরে আসছেন, শারীরিক অবস্থারও তখন উন্নতি হয়েছিল। আর এই 5ই আগস্টের সময় মোটামুটি তিনি কিন্তু চিপায় পড়ে গেছিলেন, আটকে গেছিলেন বাংলাদেশের ভেতরেই। বাট কৌশলে হোক, টেকনিক্যালি হোক, টাকা দিয়া হোক, নানানভাবে নিজের জীবনটা তিনি বাঁচাইতে পারছেন। তো এবার হচ্ছে থার্ড টাইম যখন তিনি মৃত্যুকে খুব কাছাকাছি থেকে দেখছেন। তো এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন, তার অবস্থা খুবই বিপজ্জনক। তো আমি মনে করি যে তার জন্য আমাদের দোয়া করা উচিত। এখন অনেকে বলবেন যে ভাই কেন দোয়া করা উচিত? দেখেন, একজন অসুস্থ মানুষ, মৃত্যু পথযাত্রী, সে তার ভালো কর্ম খারাপ কর্মের শাস্তি পাবে আল্লাহর কাছে। সো একজন মুসলমান হিসাবে তার এই গভীর এবং খারাপ সময়ে তার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই দোয়া করা উচিত। বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী, কতটা স্মার্ট, কতটা দক্ষ, স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস। ওভারনাইট সবকিছু ঠিক হয়ে যায় না, বাট 55 বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী ডক্টর ইউনূস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে না, বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কাউকে পরোয়া করে না। গোলামীর দিন শেষ, আজাদির বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ বাংলাদেশ আত্মসম্মান আছে, এ বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে পারে, আর ধমকের কাছে মাথা নত পারে না, পাল্টা জবাব দিতে পারে, ইট মারলে পাটকেল মারতে পারে, থাপ্পড় একটা দিলে আরেকটা দিতে পারে। বাংলাদেশ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে, পুরো বিশ্বকে ইউনূস দেখিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে অসাধারণ কূটনীতি। তো বাংলাদেশের কূটনীতির একটা বিশেষ দিক, একটা নতুন এডিশন, বাংলাদেশ যে অসাধারণ কূটনীতি খেলা খেলতে পারে এটা এখন আপনাদের সামনে উপস্থাপন করবো। দর্শক, আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনীতিক উত্তেজনা চলছে রিগার্ডিং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এটা নজিরবিহীন যে ক্রিকেট খেলার মধ্যে এভাবে রাজনীতি ভারত অতীতে সাধারণত ঢোকায়নি। পাকিস্তান ভারত খেলা, পাকিস্তান ভারত ম্যাচ ভারতের মাটিতে, এটা অনেকবার আমরা দেখেছি যে অনেক হুমকি থ্রেট ছিল, তারপরও সব মিলে ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ, ভারত সরকারের নজিরবিহীন নিরাপত্তা বলয় আমরা দেখেছি, অনেকের বিক্ষোভ ছিল। তারপরও খেলাটা যেহেতু সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এখন ভারত, তারাই খেলাটা রাজনীতি মুক্ত রেখেছিল অতীতে। ছোটখাটো কিছু রাজনীতি করলেও তাদের পেশাদারিত্বের জায়গাটা ঠিক ছিল, আর এই কারণে ভারত ক্রিকেট বিশ্বে অন্যতম বা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। সেই ভারত এই প্রথম উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কাছে হার মানল। তারা সন্ত্রাসীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল। এটা অবশ্য যে অভিযোগে বাদ দিয়ে দিল, এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একটা গ্রাউন্ড। কিভাবে? যে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আর এইসব কারণে কিন্তু হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, দ্যাট মিনস মিলিটারি ইন্টারভেনশন, মানে হামলা করা যায় সহজ কথায়, যে এই আমার এই গোষ্ঠীকে বাঁচাতে হামলা। পৃথিবীতে যত হামলা হয়, যেমন আপনি যদি যুক্তরাষ্ট্র পৃথিবীতে যে সব জায়গায় হামলা করেছে তার ইতিহাস দেখেন, সেই পানামার কথা বলেন, যেহেতু ধরে আনার বিষয়টা এখন সামনে আসে যে কোন দেশের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র ধরে এনেছে, সরাসরি যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যে আক্রমণ করে গ্রেপ্তার করেছে, পানামা 1989 সম্ভবত। এবার এই ভেনেজুয়েলা আপনারা দেখলেন, এছাড়া ইরাকে হয়েছিল, আফগানিস্তানের চেষ্টা করেছে, সাদ্দামকে ধরেছিল না বাংকার থেকে, মনে আছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। এরকম আরো বেশ কয়েক জায়গায় যুক্তরাষ্ট্রের মিলিটারি অপারেশনসের হিস্ট্রি রয়েছে। তো সেইখানে যুক্তরাষ্ট্রের যুক্তিটা কি? এক জায়গায় যুক্তি হচ্ছে যে আমার সেনাবাহিনীর উপর বা আমার দেশের লোকের উপর ওরা হামলা করেছে, ডিস্টার্ব করেছে, অথবা ওইখানে ওরা মানবতা বিরোধী অপরাধ করে, ওরা মাদক চোরাচালান করে, ওদের কাছে জনবিধ্বংসী অস্ত্র আছে, এরকম ভুং-ভাং অভিযোগে এই হামলাগুলো করে। তো এরকমই একটা ভুং-ভাং অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।
ইটস ভেরি সিরিয়াস, আই টেক ইট সিরিয়াসলি। তো এই জায়গায় বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা অসাধারণ। এর একটা দিক বলবো, আর বেশ কয়েকটা দিক তো অলরেডি বলেছি। একটা দিক হচ্ছে যে সাথে সাথে মোস্তাফিজুর রহমানের যে এনওসি অনাপত্তিপত্র সেটা বাতিল করেছে, যে বাংলাদেশে যেতে দিবে না। আবার খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। যে মোস্তাফিজকে রাখা যায় না নিরাপত্তার কারণ দেখিয়ে, সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম যেতে পারে না, আইসিসিকে জানিয়ে দিয়েছে। বাংলাদেশে ভারতের মাটিতে যে ম্যাচ ওটার জন্য শ্রীলঙ্কা বন্ধ কথা ট্রান্সফার করা হয়। তো এটা টিট ফর ট্যাট জবাব, এই ধরনের জবাব দিতে পারে। এমনকি আইপিএল সম্প্রচার বাংলাদেশে করা যাবে না, এটাও যুদ্ধকালীন বা চূড়ান্ত কনফ্লিক্টিং দুইটা দেশের মধ্যে ঘটে। ভারত পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ, তারপরেও কিন্তু এই ম্যাচটা দেখা যায়, কিন্তু বাংলাদেশে ম্যাচও বন্ধ করে দেওয়া হতে পারে বলে বলেছে। আইনগত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই ম্যাচ দেখানো নাও হতে পারে, সম্ভাবনা আছে। যদি এই কূটনৈতিক উত্তেজনার প্রশমন না হয়, আইপিএল বাংলাদেশে দেখানো হবে না, এটা নিশ্চিত থাকেন। যেহেতু সরকার বলে ফেলেছে এবং জনগণ এটা বন্ধ করে দিবে, জনগণের প্রতিবাদ হবে, আমরা প্রতিবাদ করে বন্ধ করে দিব, আপনি লিখে রাখেন। এগুলো তো আছেই, তার সাথে আরেকটা মজার ঘটনা করেছে, এটা হচ্ছে আসল কূটনীতি, যেটা আমি এর আগের আলোচনাগুলো বলেছি, যে ভারতকে যদি শায়েস্তা করতে হয়, লাইনে রাখতে হয়, তাহলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে যথেষ্ট মাখামাখি সম্পর্ক লাগবে। প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট লাগবে। চীনের সাথে বিমান যোগাযোগ, পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ, নৌপথে যোগাযোগ, আরো বিভিন্ন চুক্তি হতে হবে, যেটা দেখে ভারত ভয় থাকবে, ভারতের জন্য সেটা ডেটারেন্স হিসেবে কাজ করবে, এবং এর মধ্য দিয়ে ওই সব কালেকটিভ চুক্তির মাধ্যমে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে। যে বাংলাদেশ তো ভারতের তুলনায় ছোট, ঠিক আছে, পাওয়ারও কম, কিন্তু বাংলাদেশের সাথে তো কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে চীনের সাথে, আর চীনের কাছে তো ভারত অসহায়, পাকিস্তানের কাছে অসহায়। তো ভারতের আব্বার সাথে বাংলাদেশের কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে, অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যায়। তা ব্যালেন্স অফ পাওয়ার থাকলে সেখানে হামলা বা ডিস্টার্ব করার ঘটনা ঘটে না, সমানে সমান রেসিপ্রোসিটি থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। তো এই জন্য চীন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট বা ঘনিষ্ঠতা অ্যাটলিস্ট দেখিয়ে দেওয়া দরকার, আলাপ আলোচনা, যার মাধ্যমে ভারত একটু ভয়ের মধ্যে থাকে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।